সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপরে। আজকে তার 30 নম্বর ভিডিও। এর আগে 29টা শিফটের কোশ্চেন আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। দেখো, আমি এখানে টোটাল 99টা শিফট অর্থাৎ 2022-এর যে কটা শিফটে এক্সাম তোমাদের হয়েছিল প্রত্যেকটা শিফট কিন্তু কমপ্লিট করিয়ে নেব। আর তোমরা প্রতিজ্ঞা করো যে পরীক্ষার হলে ঢোকার আগে প্রত্যেকটা শিফটের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবে পরীক্ষার হলে তোমাদের আর কোনো রকমের অসুবিধাই হবে না। এর সাথে সাথে আমাদের এনটিপিসি 2025-এর যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল সেটারও চলছে, তো সেটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। দেখো, এনটিপিসির আমি অলরেডি ত্রিকোণমিতি কমপ্লিট করেছি, উচ্চতা দূরত্ব কমপ্লিট করেছি এবং জ্যামিতি কমপ্লিট করিয়ে দিয়েছি। রবিবারের দিনকে তোমরা পেয়ে যাবে পরিমিতির ওপরে ভিডিও, ঠিক আছে। আর দেখো, আজকে আমরা দেখব 1 সেপ্টেম্বর 2022-এর থার্ড শিফটের কোশ্চেন, ঠিক আছে। আর টোটাল ক্লাসের পিডিএফ ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে কি নিয়মিত বহুভুজ বা যেটাকে সুষম বহুভুজ বলা হয়, বাইরের একটি কোণ বলেছে 40 ডিগ্রি। তাহলে নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা কত? দেখো, একটা বহুভুজের বহিঃকোণের সমষ্টি কত? একটি বহিঃকোণের সমষ্টি কত হয়ে যায়? একটি বহুভুজের বহিঃকোণের সমষ্টি, টোটাল বহিঃকোণের সমষ্টি কত হয়ে যায়? 360 ডিগ্রি। সেটা চতুর্ভুজ হোক, চারটে বাহু থাকুক, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যাই হোক না কেন, টোটাল যতগুলো ভুজই হোক না কেন আমার, বা যতগুলো বাহুই থাকুক না কেন, টোটাল বহিঃকোণের সমষ্টি কত হয়ে যায় আমাদের? 360 ডিগ্রি। এবার দেখো, বলছে একটা বহিঃকোণ বলেছে 40 ডিগ্রি। তাহলে আমার নিয়মিত বহুভুজের বাহুর সংখ্যা কত? দেখো, বাহুর সংখ্যা বের করার একটা সূত্র আছে, সেটা কি? দেখো, সেটা হচ্ছে তোমার বহুভুজের বাহুর সংখ্যা। বহুভুজের বাহুর সংখ্যা হয়ে যায় 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ, ঠিক আছে, একটি বহিঃকোণ। অ্যাকচুয়ালি সূত্রটা আসে কোথার থেকে? সূত্রটা এখান থেকে আসে যে একটি বহিঃকোণ সমান সমান আমরা কী লিখি? 360 ডিগ্রি বাই এন, ঠিক আছে। একটি বহিঃকোণ বা যেটাকে প্রতিটা বহিঃকোণ বলা হয়, সেখান থেকেই আসে। তোমার এন এপাশে নিয়ে গেলাম আর বহিঃকোণকে নিচে দিয়ে দিলাম, তাহলে এখানে কী হয়ে যাবে? 360 ডিগ্রি বাই প্রতিটা বহিঃকোণের মান কত বলেছে? 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রিতে কাটাকাটি করে অর্থাৎ 9। প্রত্যেকটা বহিঃকোণ কত হয়ে যাবে আমার? 9। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এর মান কত হবে। দেখো, কী দেওয়া আছে আমাদের? মান দেওয়া আছে x² মাইনাস 4x প্লাস 4, এর মান কত দেওয়া আছে? 0। আচ্ছা, বীজগণিতে একটা সূত্র আছে না, যে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যায়? a² মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। আমরা এটাকে কি এই সূত্রে আনতে পারি? দেখো, পারি। আমি যদি x² রাখি মাইনাস এই যে 4 আছে না, একে আমি +2 তার স্কোয়ার দিয়ে দিলাম। দেখো, এটাকে যদি আমি এক্সকে যদি এ ধরি এবং 2কে যদি আমি বি ধরি, তাহলে দেখো মাঝখানে এটাকে ভাঙলে আমরা কী পাবো? 2 গুণ এক্স। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি? এটার মান কত দেওয়া আছে? 0। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম x-2 তার হোল স্কোয়ার সমান সমান 0। বুঝলে না ব্যাপারটা? এখানে দেখো, আমি যদি মনে করো লিখলাম যে x-2 তার হোল স্কোয়ার যদি করি, তাহলে কী হবে? a² মাইনাস 2ab প্লাস b² লিখবো। তাহলে a² মানে কত হয়ে যাবে আমাদের? x² হয়ে যাবে। a² মানে কত হয়ে যাবে? x² মাইনাস 2ab, 2 ইন্টু এ কত আমাদের? x, আর b কত আমাদের? 2। তার মানে 2 গুণ x আর প্লাস 2 তার স্কোয়ার, অর্থাৎ x² মাইনাস 2 2 4 হয়ে গেল 4x প্লাস 4। সেটাই তো আছে দেওয়া এটা। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এখান থেকে এটা লিখে দিতে পারি যে x-2 তার হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে x-2 সমান সমান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো, হোল স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যায়, ঠিক আছে। তাহলে 0 রুট করলে তো 0ই আসবে। তাহলে এক্সের মান কত বলবো আমি? এক্সের মান হয়ে যাবে কত? 2। এটুকু ক্লিয়ার? এবার দেখো, এবার এই 2টা পাশের ওটাতে বসিয়ে দাও জাস্ট। এক্সের মান এখানে পুট করে দাও। তাহলে এক্সের মান কত লিখবো আমরা? 2 তার কিউব প্লাস 2 তার স্কোয়ার প্লাস 1/2 প্লাস 1/2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 এর কিউব মানে 8 যোগ 2 এর স্কোয়ার মানে 4 যোগ হাফ মানে আমি কত লিখতে পারি? 0.5 প্লাস 1/4, 1/4 তার মানে কি?
1-এর 4 ভাগের 1 ভাগ হবে, দ্যাট ইজ 0.25। ওকে, তাহলে 8 আর 4 12, আর এটা হয়ে যাবে 12.75। রাইট অ্যান্সার হয়ে যাবে 12.75। ওকে, নেক্সট 3 দাগের কোশ্চেন। দেখো 3 দাগের কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:3 এবং তাদের এলসিএম ও এইচসিএফ এর গুণফল এত, তবে এলসিএম ও এইচসিএফ এর অনন্যকের সংখ্যা সমষ্টি কত? আচ্ছা, এই অঙ্কটা খুব সোজা, কিন্তু ছেলেপেলে ভুল করে আসে, ঠিক আছে। দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:3, তাহলে আমি বলতে পারি সংখ্যাগুলো 4x আর 3x, এদের এলসিএম, তাহলে 4x অ্যান্ড 3x এর এলসিএম কত হয়ে যাবে? এর এলসিএম কত বলবো আমরা? 3-4 12x। তাহলে দেখো এই 12x এর মান দেওয়া আছে কত? আচ্ছা না, 12x এর মান দেওয়া নেই, এলসিএম 12x, আর এইচসিএফ কত? এইচসিএফ কত হয়ে যাবে? x। এইচসিএফ কত হবে? এক্সই তো হবে, এদের মধ্যে আমার এক্সই কমন আছে, তাহলে এটার মানে দেওয়া আছে 432। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এলসিএম আর এইচসিএফ এর গুণফল 12x ইন্টু এক্স সমান সমান কত হয়ে যাবে? 432, মানে 12x² মানে 432, x² মানে কত হয়ে যাবে? 12 দিয়ে কাটলে 3 বারং 36, 7 আর 6 13, 6 বারং 72, আর এক্সের মান হয়ে গেল কত? 6। এটুকু ক্লিয়ার? এক্সের মান 6 মানে সংখ্যাগুলো কত হয়ে যাবে আমার? আচ্ছা, সংখ্যাগুলো দরকার। দেখো বলেছে এলসিএম আর এইচসিএফ এর অনন্যক, ঠিক আছে, সংখ্যার অনন্যক কিন্তু বলেনি। অঙ্কটা এখানেই একটু ক্রিটিক্যাল হয়ে যায় যে এলসিএম এবং এইচসিএফ এর অনন্যক বের করতে বলেছে। এই পর্যন্ত করার পরে সবাই সংখ্যা বের করবে, বের করে তার অনন্যক করে অ্যান্সার করে দিয়ে আসবে, এবং সেটার অ্যান্সারও কিন্তু অপশনের মধ্যেই আছে। তোমার কাছে জানতে চাইছে এলসিএম এবং এইচসিএফ এর অনন্যক, তাহলে এলসিএম কত হয়ে যাবে আমাদের? এলসিএম কত ছিল? 12x, তাহলে 12xকে আমরা কত বলবো? 6 বারং 72, কারণ এক্সের মান 6। আর এইচসিএফ কত? এইচসিএফ কত আমাদের? এক্স সমান সমান কত? 6। তাহলে এলসিএম 72 আর এইচসিএফ 6, তাহলে অনন্যক মানে কি? এটার উল্টো, অর্থাৎ 1/72 প্লাস 1/6, এর যোগ করলে কত হয়ে যাবে? লসগু হয়ে যাবে 72, এটা 1 প্লাস 6 বারং 72 অর্থাৎ 12, 12 আর 1 13/72। সঠিক অ্যান্সার হয়ে যাবে 13/72। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? 4 দাগের কোশ্চেন। 36,000 টাকা একটি নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 3 গুণ হলে 18 বছরে সেটা কত হবে? বলেছে 6 বছরে 3 গুণ হয়। এই যে টাকাটা, মনে করো তোমার কাছে একটা টাকা আছে, সেটা হচ্ছে পি টাকা। পি টাকাটা 3 গুণ মানে 3p হতে সময় লাগে 6 বছর, 18 বছর যেতে বলেছে। তাহলে আরও যদি 6 বছর আমি রাখি, তাহলে সেটা ডবল হয়ে যাবে, আবার সরি ডবল নাই, 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 9p হয়ে যাবে। দেখো 6 বছরে তো 3 গুণ হবে, প্রথম 6 বছরে আমার পি টাকা কত গুণ হবে? 3 গুণ মানে 3p হবে, 6 বছর রেখেছি, আমি আবার 6 বছর রাখলাম, তাহলে 3p টাকা আমার 9p টাকা হয়ে যাবে, 3 গুণ হবে। এবার বলেছে আরও 6 বছর আমি রাখবো, অর্থাৎ 9p টাকা আমার 27p হয়ে যাবে। 27p মানে আসলে 27p হয়ে যাবে। তাহলে এখানে বছর দেখো 6 আর 6 12, 6 18 বছর। তাহলে কোনো একটা টাকা যদি আমি 18 বছর রাখি এই হিসাব মতো, যেটা 6 বছরে 3 গুণ হবে, তবে সেই টাকাটা 18 বছরের শেষে কিন্তু 27 গুণ হয়ে যায়। তোমার কাছে জানতে চেয়েছে যে 36,000 টাকাটা কত টাকায় পরিণত হবে। তাহলে আমার আসল কত? 36,000 টাকা, এটা কত গুণ হবে? আমার 27 গুণ হবে। কত গুণ হবে? 27 গুণ হয়ে যাবে। তাহলে 27 গুণ করে দাও এ না। দেখো 36 আর 27 গুণ করলে হয়ে যায় 6 7 42, লাস্টে 2 আসবে, দেখো সবগুলো লাস্টেই তো 2 আছে, এটা হয়ে যাবে তোমার 972 হয়ে যায়, 972। কী করে আসে দেখো, 36 ইন্টু 27 গুণ করো, 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, আর 36 দুগুণে 72, 2 7 9 972, আর পরে 3টে শূন্য আছে, বসিয়ে দাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। বোঝা গেছে? নেক্সট দেখো বলেছে 6x² প্লাস এক্স মাইনাস 15 সমান সমান 0। সমীকরণের মূলদায় বলেছে আলফা এবং বিটা, আলফা বিটা হবে বড়র থেকে, তবে আলফা মাইনাস বিটা, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য কী? দেখো এখান থেকে আমি আলফা প্লাস বিটার মান বের করতে পারবো। আচ্ছা, এখান থেকে তুমি আলাদা করে সমীকরণের যে মূলদয় হয় তার মান বের করতে পারবে, কিন্তু এখানে তুমি উৎপাদক করে করতে পারবে না। এখানে তোমাকে শ্রীধর আচার্যের যে সূত্র আছে সেটা ইউজ করতে হবে। ওকে, তো এইভাবে না করে আমরা সহজে করব, ঠিক আছে। বলেছে আলফা মাইনাস বিটা বের করতে, তা আমরা তো এটুকু জানি যে আলফা প্লাস বিটা বা মূলদয়ের যোগফল কী হয়? মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা অর্থাৎ মূলদয়ের গুণফল হয় সি বাই এ, এটুকু আমরা জানি। তো এখানে এটুকু বসাও আগে, যে আলফা প্লাস বিটা কী হয়ে যাবে? মাইনাস আছে বি কত আমাদের? দেখো বি কোনটা? x² সহগকে এ বলা হয়, এক্সের সহগকে বি বলা হয়, আর যেটা কনস্ট্যান্ট থাকে সেটাকে সি বলা হয়। তাহলে মাইনাস আছে, মাইনাস দিলাম, বি মানে কি আমাদের? এক্সের সহগ কিছু নেই মানে কি 1 আছে,
অর্থাৎ -1 বাই নিচে এ মানে কী হয়ে যাবে 6, অর্থাৎ -1/6 এটুকু গেল। আর আলফা ইন্টু বিটা এটুকু কি সি বাই এ, সি মানে কত আমাদের -15, সি মানে কি -15, আর নিচে কী হয়ে যাবে সি বাই এ মানে কত 6। এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 3 দিয়ে কাটতে পারবো। 3 দিয়ে কাটলে উপরে হয়ে যাবে 3 5 15, 5 নিচে হয়ে যাবে 2 -5/2 হয়ে গেল। এইটা হয়ে গেল আমাদের আলফা প্লাস বিটা, আর এটা হয়ে গেল আলফা মাইনাস বিটা। আচ্ছা, এ প্লাস বি আর এ বির মান দেওয়া আছে, এখান থেকে আমরা এ মাইনাস বির মান আনতে পারবো। একটা সূত্র আছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র হয়, সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। বোঝা গেল? দেখো কী করে আসে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো হয়। আর এখানে কী পড়ে আছে -4ab পড়ে আছে না এটা, তাহলে এখান থেকে যদি এ স্কোয়ার রাখি, দেখো -4ab থেকে +2ab, তাহলে কী পড়ে থাকবে -2ab পড়ে থাকবে, আর প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যায় এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, সেটাই তো চলে আসলো। তাহলে আমি এখান থেকে প্লাসের যদি আমার মানটা দেওয়া থাকে, দেখো প্লাসের মানটা আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারবো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের এই সূত্রটা ইউজ করে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার থেকে একটা 4ab মাইনাস করে দেবো আমি। হয়ে গেল। তাহলে বসিয়ে দাও জাস্ট যে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা ইন্টু বিটা। তাহলে এটা বসিয়ে দাও যে আলফা প্লাস বিটা এটা কত আছে আমাদের, আচ্ছা এ কেন লিখলাম এখানে, সরি এখানে 6 হবে, আমার এর মান কত 6, তো তাহলে 6 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -1/6 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ মাইনাস বি কত -5/2। তাহলে এখান থেকে যদি সলিউশন করি, দেখো কোনো কিছুর মাইনাসে যদি স্কোয়ার হয় তাহলে মাইনাস আর থাকে না, অর্থাৎ এটা হয়ে যাবে 1/36 মাইনাস এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস 4 5 20/2, অর্থাৎ আলটিমেটলি কত হয়ে গেল আমার 10। ঠিক আছে, কত হয়ে যাবে 10, 20/2 মানে কত 10 হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে আমার, দেখো 1 + 360/36, লসাগু তো করতে পারো তোমরা। তাহলে এটা হয়ে যাবে এখানে দেখো আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সমান এটা হয়ে গেল। এবার এটা এখানে করব, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সমান 361/36। তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান কী হয়ে যাবে রুটের মধ্যে 361/36, তাহলে সমান সমান হয়ে গেল 19/6। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 19/6। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে। আর এছাড়াও তুমি এর আলাদা করে মূল বের করতে পারো, কিন্তু এখানে দেখো 6 15 90 আনতে হবে, আর মাঝখানে এক্স আনতে হবে। এমন কোনো সংখ্যা হয় না যাদের গুণ করলে 90 হয় আর তোমার মাঝখানে আমার যোগ করলে এক্স আসবে, হয় সেক্ষেত্রে তোমার ভগ্নাংশ চলে আসবে। তো আমার মনে হয় এই অঙ্কটা এভাবে করাই সুবিধা হয়। আর যদি তোমার শ্রীধর আচার্যের সূত্র মনে থাকে তবে তুমি সেটা বসিয়ে দিতে পারো, তবে সেটা করলেও হয়ে যাবে। নেক্সট 6 দাগের কোশ্চেন বলেছে এর বর্তমান বয়সের দ্বিগুণ বি এর বর্তমান বয়সের 3 গুণের যোগফল 106 বছর। ওকে, এ এর বর্তমান বয়সের দুগুণ মানে 2a, আর বি এর বর্তমান বয়সের 3 গুণের যোগফল প্লাস 3b সমান সমান 106, এটুকু ঠিক আছে। বলেছে বি এর বর্তমান বয়সের 4 গুণ, বি এর বর্তমান বয়সের 4 গুণ এ এর বর্তমান বয়সের 3 গুণের চেয়ে 11 বছর বেশি, মানে বি এর বর্তমান বয়সের 4 গুণ এ এর বর্তমান বয়সের 3 গুণ, বর্তমান বয়সের 3 গুণ এ মানে বি এর বয়সের 4 গুণ, সেটা হচ্ছে 11 বছরের বেশি, তার মানে পার্থক্য কত আমার 11 বছর। এবার বলেছে এখন থেকে 4 বছর পরে এ ও বি এর বয়সের যোগফল কত হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আছে আমার 4b - 3a সমান সমান 11, আর এখানে হচ্ছে 2a - 3b সমান সমান 106। দেখো এখানে আমার বি আগে আছে না, তাহলে এক কাজ করবো, এটা যেহেতু দুটোই প্লাস তাহলে আমি বিটাকে আগে নিয়ে আসি। এটাকে আমি এরকম লিখতে পারি যে 3b + 2a সমান সমান 106 লিখতে পারি তো। এবার দেখো আমি কাটাকাটি করব, যেহেতু আমার এ একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তাহলে আমি একে সমান করব। একে সমান করতে গেলে একে আমি গুণ করব 3 দিয়ে, আর একে আমি গুণ করব 2 দিয়ে। তাহলে এখানে হয়ে যাবে আমার 9b + 3 × 2 = 6a = 3 × 6 = 18 আর 30, অর্থাৎ 318। আর একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 8b - 6a = 11 × 2 = 22। তাহলে দুটোকে যোগ করো, এটাও যোগ হবে, আর এখানে যদি যোগ দিই তাহলে প্লাস মাইনাস মাইনাসই থেকে যায়, আর এখানে প্লাস দিলে প্লাস।
তাহলে কাটাকাটি করলে দেখো 6 কেটে গেল, 8 আর 9 কত হয়ে গেল 17, 17b সমান সমান হয়ে যাবে 340। তাহলে বি এর মান হয়ে যাবে কত আমার 20। ঠিক আছে, বি এর মান আমি পেয়ে গেছি 20। এবার যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, এখানেই বসিয়ে দাও। কত আছে আমাদের 4b - 3a সমান সমান 11 ছিল। 4b মানে 4 × 20 - 3a সমান সমান 11। তাহলে 4 20 হয়ে যাবে 80, আর ওপাশে গেলে +80 -80 হয়ে যাবে, অর্থাৎ -3a সমান সমান দেখো 11 - 80, 11 - 80। তাহলে এ সমান সমান হয়ে যাবে, আর এখান থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 9 হাতে 1 আর 2 69। মাইনাস এ সমান সমান -69 থাকে, মাইনাস মাইনাস কাটো, আর 3টা এপাশে আসলে ভাগ হবে, অর্থাৎ এ সমান সমান হয়ে যাবে 2 3। তাহলে দেখো বি সমান সমান আমার 20 আর এ সমান সমান কত হয়ে গেল আমার 23। বলেছে 4 বছর পর এদের বয়সের যোগফল। তাহলে এখানে আমার বয়সের যোগফল কত হয়ে যাচ্ছে 3 আর 2 4, ওকে 43 বছর। এবার যেহেতু 4 বছর পরে, তাহলে বি এর বয়স কত বছর বাড়বে 4 বছর বাড়বে, এর বয়সও তো 4 বছর বাড়বে। তাহলে আলটিমেটলি আমার বয়সের যোগফল হয়ে যাবে কত 51 বছর। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। বোঝা গেছে? নেক্সট 7 দাগের কোশ্চেন বলেছে 280 মিটার দীর্ঘ একটা ট্রেন 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে চলমান একটা মানুষকে 16 সেকেন্ডে অতিক্রম করে। একটা ট্রেনের দৈর্ঘ্য 280, 8 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে, একটা মানুষকে 16 সেকেন্ডে অতিক্রম করেছে। কিভাবে? মানুষটা এবং ট্রেনটা একই দিকে চলছে, এটুকু ক্লিয়ার। এই ট্রেনটি বিপরীত দিক থেকে 37 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসা একটা 380 মিটার দীর্ঘের একটি ট্রেন সম্পূর্ণ অতিক্রম করতে কতটা সময় নেবে? এখানে কনসেপ্টটা একটু বোঝো। একটা মানুষ এবং একটা ট্রেন একই দিকে যাচ্ছে, যখন আমার একই দিকে যাই তখন আমার আপেক্ষিক গতি কী হয়ে যায়? অবশ্যই বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, যখন আমার একই দিকে যাবে তখন আপেক্ষিক গতি কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এবার আমি তোমাদের আগেও বলেছি, একটা ট্রেন যখন একটা মানুষ কিংবা একটা পোল কিংবা একটা গাছকে অতিক্রম করে, তখন সেই ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। বোঝা গেছে? তাহলে এখানে ট্রেনটা টোটাল কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? 280 মিটার। আচ্ছা, কত সেকেন্ডে অতিক্রম করে? 16 সেকেন্ডে। আচ্ছা, আমরা কি জানি যে দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান কি? দূরত্ব সমান সমান আমরা জানি গতিবেগ ইন্টু সময়। ঠিক আছে, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এখানে দেখো সময় সমান সমান দিয়ে দিয়েছে, তাহলে সময় মানে কি হয়ে যাবে? সময় সমান সমান আমরা বলতে পারি যে দূরত্ব বাই গতিবেগ। দেখো সময়কে রেখে দিলাম, গতিবেগকে নিচে নিয়ে আসলাম, তাহলে সময় সমান সমান কী হয়ে যাবে? দূরত্ব বাই গতিবেগ। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমার দূরত্ব কত? ডিস্টেন্স আমার 280 মিটার, কারণ শুধুমাত্র নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। আচ্ছা, আমার গতিবেগ বা স্পিড কত হয়ে যাবে? দেখো মানুষের স্পিড 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 8 আর তোমার 1 সেকেন্ড, 8 আগে হবে না। ট্রেনের তো একটা স্পিড থাকে, স্পিড কি আমরা জানি? ট্রেনের স্পিড কত জানি না, তাহলে ধরে নাও কত এক্স, ট্রেনের স্পিড কত এক্স, আর মানুষের স্পিড কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমি কি বলেছিলাম, যখন দুটো জিনিস একই দিকে যায় তখন তাদের গতিবেগ কী হয়ে যায়? আপেক্ষিক গতি, বড়টার থেকে ছোটোটা মাইনাস হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তুমি এইটুকু তো তোমার কমন সেন্স আছে যে ট্রেনের গতিবেগ সবসময় বেশিই হবে। তাহলে আমি ট্রেনের গতিবেগ এক্স ধরেছি, আর মানুষের গতিবেগ কী করবো? তার থেকে মাইনাস করে দেবো, x - 8। এটা হয়ে গেল আমাদের কি? গতিবেগ। এবার লিখে দাও এখানে যে সময় কত দেওয়া আছে আমাদের? সময় দেওয়া আছে 16 সেকেন্ড। দূরত্ব কত আমাদের? 280 মিটার। আর এখান থেকে আমাদের গতিবেগ কত হচ্ছে? x - 8। 8 কি আমার? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এক্সও আমি কী ধরেছি? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমার সেকেন্ড, এটা আমার মিটার, আর নিচের বাবু আছে কি? ঘন্টাতে। ঘন্টাতে আমি রাখবো না, কী করবো সেক্ষেত্রে? আমি 5/18 দিয়ে ভাগ করে দেবো, মানে গুণ করে দেবো। তাহলে এটাও কি আমার মিটার পার সেকেন্ডে অতিক্রম, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার এখান থেকে তোমাকে সলিউশন করতে হবে। দেখো ট্রিকিভাবে সলিউশন করা যায়। এখানে কী করে আমরা কোনাকুনি গুণ করি, তো তাহলে কোনাকুনি গুণ আমি করবো না। আমি কী করবো? x - 8কে এখানে রাখবো আর 16কে এখানে নিয়ে আসবো। তাহলে এটা হয়ে যাবে x - 8 সমান সমান উপরে 280 আছে আমার, নিচে কত হয়ে যাবে? 16। এখানে যদি আমি 16 রাখি, রেখেই দিই 5/18, তাহলে এটা হয়ে যাবে আমার x - 8 সমান সমান হয়ে যাবে 280, আর নিচে হলো 516, 80 বাই নিচে কত হয়ে যাবে? 18। দেখো 18 পাল্টে খেয়ে উপরে চলে যাবে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে x - 8 সমান সমান 280 × 18 বাই
আচ্ছা 1 সেকেন্ড, এটা এখানে করলে না খারাপ দেখাবে, এখানে করি যে x-8 সমান সমান কত হয়ে যাবে 280 ইন্টু 18, 18 নিচে ভাগ আছে তাহলে পাল্টে কি উপরে চলে যাবে আর নিচে কি পড়ে থাকবে আমার 80, 8 8 কাটো, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 7, আর এটা হয়ে যাবে 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ x-8 সমান সমান 63, তাহলে x এর মান হয়ে যাবে 8 বসে গেলে প্লাস অর্থাৎ 71। তাহলে আমার যে x এর স্পিড, x মানে কি আমার ট্রেনের গতিবেগ কত 71 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা গেল আমার প্রথম লাইনটুকু কমপ্লিট। এবার বলেছে একটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে, তাহলে বিপরীত দিক থেকে আসলে আমার গতিবেগ কত হয়ে যাবে, সেক্ষেত্রে যোগ হয়ে যাবে 71 প্লাস 37 সমান সমান 8 হয়ে গেল আর 10 হয়ে গেল 108 কিমি পার আওয়ার। আচ্ছা আমার দূরত্ব কী হয়ে যাবে, যখন আরেকটা ট্রেন কিংবা আরেকটা ব্রিজ কিংবা আরেকটা প্ল্যাটফর্ম যাকেই অতিক্রম করুক না কেন, ট্রেনটা তার নিজের গতিবেগ এবং অপর একটা যে জিনিসটা যাচ্ছে বা বস্তু যাচ্ছে বা স্থির থাকছে, যেমন তোমার প্ল্যাটফর্ম তারপরে ব্রিজ, এগুলোর দূরত্বও অতিক্রম করে। তাহলে এখানে আমার দুটো ট্রেন আছে, তার মানে আমার টোটাল দূরত্ব কী হয়ে যাবে, দুটো ট্রেনের যে তোমার লেন্থ সেটা হয়ে যাবে, দূরত্ব কত হয়ে যাবে আমার, প্রথমটার আমার লেন্থ কত 280 যোগ 380, তাহলে এতটা দূরত্ব ওদের দুজনকে অতিক্রম করতে হবে, দ্যাট ইজ 500 660, টোটাল দূরত্ব কতটা যেতে হবে তাদের 660। তাহলে এখানে আমার কি সময় চেয়েছে, তাহলে সময় সমান সমান আমি জানি এখান থেকে যে সময় সমান সমান কী হয়ে যাবে দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 660 এত মিটার, গতিবেগ কত আমার 108 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে কী করবো আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ দাও। আচ্ছা 5/18 দিয়ে গুণ দিলে কাটাকাটি যদি আমি করি এখান থেকে 18 দিয়ে কাটে 5 18 90, হ্যাঁ 6 18 108, 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 11 10, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 10 হাতে 2, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার 22 সেকেন্ড। টোটাল সময় লাগবে আমার 22 সেকেন্ড। হয়ে গেছে 8 দাগের কোশ্চেন, একদম সোজা। দেখো সরল করতে বলেছে, 529কে আমি যদি 23 দিয়ে ভাগ দিই তাহলে আমার 23 হয়ে যাবে ইন্টু 61 মাইনাস 1403। দেখো 3 অক্ষে লাস্টে কত আসবে 3, আর এখানে মাইনাসও করতে বলেছে আমার লাস্টে কত 3, আলটিমেটলি আমার ইউনিট ডিজিট কী আসবে 0 আসবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর অথবা তুমি যদি এই দুটোকে গুণ করো 23 ইন্টু 61 তোমার আসবে 1403, ঠিক আছে। তাহলে এটার থেকে এটা বিয়োগ দিলে তো তোমার 0ই পড়ে থাকে। হয়ে গেল 9 দাগের কোশ্চেন। বলেছে একটি গাড়ি এত ঘন্টায় এত মাইল ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্বে যায়, আর এতটা টাইমে এত মাইল প্রতি ঘন্টা বেগে এতটা দূরত্ব যায়, তাহলে মোট কতটা দূরত্ব গেছে। আচ্ছা একটা গাড়ি 4 দুগুণে 8 রাখে 9/4 এত ঘন্টা চলেছে, আর প্রতি ঘন্টায় তার দূরত্ব কত ছিল 36 মাইল। তাহলে যদি 1 ঘন্টায় 36 মাইল যায় তাহলে এত ঘন্টায় কত যাবে, গুণ করে দাও জাস্ট, তাহলে 4 নং হয়ে গেল 36, অর্থাৎ প্রথম যে টাইমটুকু তার মধ্যে গেছে সে 81 মাইল। আবার দ্বিতীয় 4 × 4 = 3 7/4, দ্বিতীয়বারে 7/4 এতটা ঘন্টা, সে প্রতি ঘন্টায় গেছে 56 মাইল, তাহলে এতটা ঘন্টায় কত হয়ে যাবে আমার 4 দিয়ে কাটলে 4 14 56 7 14 98 এত মাইল। তাহলে টোটাল কতটা গেছে আমার 8 আর 9 8 9 17 179 মাইল। কতটা দূরত্ব গেছে 179 মাইল। দেখো বলেছে একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 15 সেমি 28 সেমি এবং 41 সেমি। 28 সেমির বাহুর বিপরীতে উচ্চতার দৈর্ঘ্য কত। আগে একটা ত্রিভুজ আঁকি। মনে করো এটা একটা ত্রিভুজ, এর বাহুগুলোর দেওয়া আছে 15 সেমি, এটা 41 সেমি এবং এটা 28 সেমি। বলেছে এই যে 28 সেমি যে বাহুটা আছে এই বাহুর বিপরীতে মানে এই যে উচ্চতাটা, এই হাইটটা কত হয়ে যাবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো এখান থেকে আমি হাইট কী করে পাবো, দেখো ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্রটা। কোনো রকমভাবে আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানতে পারি তাহলে দেখো সেখান থেকে আমি উচ্চতা বের করতে পারবো, কিন্তু ক্ষেত্রফল জানার কোনো উপায় আছে শুধু যদি বাহু দেওয়া থাকে? অবশ্যই আছে। একটা ইউনিভার্সাল নিয়ম আছে, দ্যাট ইজ রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস মানে এস সমান সমান আমার
অর্ধপরিসীমা বোঝা গেল। আর এবিসি হচ্ছে এক একটা বাহু। তাহলে এখান থেকে আমার অর্ধপরিসীমা কত হয়ে যাবে, এস সমান সমান কত হয়ে যাবে, 15 যোগ 41 যোগ 28 বাই 2 অর্ধপরিসীমা। তাহলে এদের যদি আমি যোগ করি কত হয়ে যাবে, 8 আর 9 9 আর 5 14 4 হাতে 1 2 আর 3 আর 4 7 আর 8 84/2 সমান সমান 4 2 42। তাহলে বসিয়ে দেবো এটা রুটের মধ্যে কি 42। দেখো 42-এর থেকে আমি এ বাদ দেবো, এ মানে কি 15, তাহলে 42 মাইনাস 15 ইন্টু 42 মাইনাস 41 ইন্টু 42 মাইনাস 28, ঠিক আছে। এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে রুটের মধ্যে পড়ে থাকবে 42 ইন্টু, দেখো 42-এর থেকে 15 চলে গেলে 5 আর কত হলে 12, 7 হাতে 1 কারাকে 2 27, ঠিক আছে, ইন্টু এটা হয়ে যাবে 1 ইন্টু 28 আর কত হলে 42 হয়ে যাবে, এটা সম্ভবত 14, 8 আর কত হলে 12, 4 হাতে 1 14। আচ্ছা, এখান থেকে উৎপাদক করো 42কে আমরা লিখতে পারি 2 গুণ 3 গুণ 7, ঠিক আছে। এটা 42 ভাঙলে এটা হয় 3 দুগুণে 6, 6 7 42, আর 27কে লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, 3 কিউব 27 ইন্টু 1 আছে, 1 আর লেখার কোনো দরকারই ছিল না তবুও লিখলাম, ইন্টু 14 মানে 2 গুণ 7। এবার দেখো প্রত্যেকটা দুটো থেকে আমার একটা করে বাইরে আসবে, দ্যাট ইজ 2 আর 2, 2-এর থেকে একটা 2 আসবে, 3 3 ইন্টু 3, 7 7 ইন্টু 7 3 3 ইন্টু 3 সমান সমান, এটার মানে দেখো দেওয়া আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। আচ্ছা, এখানে লিখে দিই। আচ্ছা, এটা কত হয়ে যাবে আমাদের 3 দুগুণে 6, 6 7 42, 3 42 হয়ে যাবে 126, 42 ইন্টু 3 6 12 126, ঠিকই আছে। তাহলে ক্ষেত্রফল কত আমার 126, এটাই আমাদের দেওয়া আছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট সমান সমান কত 126। তাহলে এখান থেকে লিখতে পারি আমি হাফ ইন্টু ভূমি কত আমাদের 28 ইন্টু এইচ সমান সমান 126, এটা দিয়ে কাটলে এটা হয়ে যাবে 14, আর এটা হয়ে যাবে এইচ সমান সমান হয়ে যাবে 9 14 126 অর্থাৎ 9। তাহলে আমাদের উচ্চতা কত হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার 9। ওকে, 11 দাগ বলেছে এর কতগুলো মূল আছে, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আমার কত দেখতে পাচ্ছি আমি 2, 2 মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের মূল থাকে কটা, দুটো। ওকে, এক্সের পাওয়ার যদি 3 থাকতো তাহলে মূল থাকতো কটা, 3টে, বোঝা গেল। এক্সের পাওয়ার 2 মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের মূল থাকে দুটো। দেখো বলেছে সরলীকৃত মান নির্ণয় করো। আচ্ছা, এটা সরল করতে বলেছে। তো এই অঙ্কটা শুরু করার আগে একটা ছোট্ট জিনিস তোমরা আগে দেখো, মনে করো 0.011 একে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কী আসবে, দেখো 10 দিয়ে গুণ করা মানে কি আমার এক ঘর বিন্দু এদিকে সরে আসবে, বুঝলে না। আচ্ছা দেখো কী আছে আমার 0.011 একে আমি গুণ করব 10 দিয়ে, তাহলে এটা পয়েন্ট উঠে গিয়ে আমার নিচে কী হবে, 1000 হয়ে যাবে। এবার একটা জিরো কেটে দিলাম, তাহলে আমার কী হলো 11/100। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে কি আমার 2 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে, 2 ঘর আগে পয়েন্ট হয়ে যাবে। তো তাহলে কী হলো 0.11 হয়ে গেল। তাহলে এটার মানে আমার কী আসছে 0.11 আসছে। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, দেখো এটাকে স্কোয়ার করলাম, তাহলে এটাকেও স্কোয়ার করে দেবো, আর আমার অ্যান্সারে কী আসবে, আমার এটাতেও স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে তুমি দেখো যে 0.11 এটার যে হোল স্কোয়ার আছে, একে যদি আমি 10-এর স্কোয়ার মানে 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলেই কিন্তু আমার এইটা চলে আসবে, দেখেছো উপরে যেটা আছে সেটা চলে আসছে। তাহলে কি করব আমি, নিচে আমি 100 দিয়ে গুণ করব, শুধু নিচে করলে তো হবে না, তাহলে আমাকে উপরেও 100 দিয়ে গুণ করে দিতে হবে, 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আলটিমেটলি আমার কী দাঁড়াচ্ছে, উপরে পড়ে থাকবে 0.11 তার হোল স্কোয়ার প্লাস 0.06 তার হোল স্কোয়ার প্লাস 0.031 তার হোল স্কোয়ার ইন্টু পড়ে আছে কি 100 বাই। এবার দেখো নিচে আমি এইটাকে 100 দিয়ে গুণ করেছি তবেই তো আমার এটা এসছে, তাহলে 100 দিয়ে, আচ্ছা এটা হবে এটা, ঠিক আছে, শুধুমাত্র একটার সাথে না, আমি সবগুলোর সাথেই 100 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো প্রত্যেকটার সাথে আমি 100 দিয়ে গুণ করেছি বলেই আমার এগুলো আসছে, মানে উপরে যে সংখ্যাটা আসছে সেটাই আসবে। দেখো একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কী এসছে আমার 0.011 তার হোল স্কোয়ার, তাহলে 0.11 তার হোল স্কোয়ার প্লাস 0.06 তার হোল স্কোয়ার প্লাস 0.03 তার হোল স্কোয়ার,
বোঝা গেল? এবার দেখো এইটা পুরোটাই কেটে যায়, আলটিমেটলি আমার কী পড়ে থাকবে উপরে পড়ে থাকবে 100। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে একজন ব্যক্তি এত কিলোমিটার দূরত্ব এত ঘন্টা বেগে যায়, পুরো যাত্রার গড় গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এক্স এর মান কত? দেখো টোটাল আমরা গড় গতিবেগ মানে কি জানি, গড় গতি মানে কি আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত? 300 যোগ 225 যোগ 375, আর টোটাল সময় কত আমার? প্রথমটুকু যেতে আমার স্পিড কত ছিল 15 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ সময় কত আমার 300/15 প্লাস 225 বাই এইটার টাইম ছিল হচ্ছে আমার এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এক্স প্লাস এটা হয়ে যাবে 375/30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছিল তার স্পিড। তাহলে এখানে আমার যোগ করলে হয়ে যাবে 300 600 700 800, অর্থাৎ 900 বাই এটা হয়ে যাবে 20 প্লাস 225। আচ্ছা সরি একটা জিনিস দেখো, এই যে গড় গতিবেগ এটাই তো আমাদের গড় গতিবেগ, এটার মানে দেখো এখানে দেয়া আছে কত আমার 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে 225/x প্লাস এটা হয়ে যাবে এখানে প্লাস হবে না, এখানে হয়ে যাবে প্লাস, আর এটাতে কাটাকাটি করলে হয়ে যাবে 5 6 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5, আর এটা হয়ে যাবে 5 দিয়ে কাটলে 5 ছক 30 5 7 35, 5 5 25। আচ্ছা এটা হয়ে যাবে তোমার 3 দিয়ে কাটলে 3 দোকানে 6, 3 দিয়ে কাটলে 3 25 75, অর্থাৎ 12.5। ঠিক আছে এটা হয়ে যাবে হচ্ছে আমার 12.5 সমান কত 20, এই 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 45। তাহলে এখানে কী হয়ে যাবে, 1 হয়ে যাচ্ছে কিছু নেই মানে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 20 প্লাস 225/x প্লাস 12.5। আচ্ছা 12.5টা এর সাথে যোগ করে দিই, ঠিক আছে 12.5 যদি যোগ করে দিই তাহলে 32.5 যোগ এইটা সমান আমি বলতে পারি 45। তাহলে এটা আমি এখানে নিয়ে আসি যে 225/x সমান দেখো 32.5 ওপাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, 32.5 ওপাশে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে পড়ে থাকবে আমার 12.5। দেখো এখান থেকে এক্সের মান আমার হয়ে যাবে, এক্স এপাশে নিয়ে যাবে আর 12.5কে এখানে এপাশে নিয়ে আসবেন, তাহলে এক্স সমান হয়ে যাবে 225/12.5। পয়েন্ট তোলার জন্য উপরে একটা 10 গুণ করে দিলাম, 25 দিয়ে কাটলে হয়ে যাবে 5, 25 দিয়ে কাটলে হয়ে যাবে 9, আর এটা হয়ে গেল 2, অর্থাৎ 18। এক্সের মান কত হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে একজন বিক্রেতা প্রতি কেজি 50 টাকা 40 টাকা এবং 30 টাকা দামে আপেল কেনেন, তিনি যথাক্রমে 2:4:9 অনুপাতে ওজন অনুসারে মিশিয়ে 30% লাভে বিক্রি করেন, তিনি আপেলগুলো প্রতি কেজি কত টাকায় বিক্রি করেন? আচ্ছা 3 রকমের আপেল আছে, একটার দাম 50 টাকা, একটার দাম 40 টাকা, আর একটার দাম হচ্ছে 30 টাকা। আর কত কেজি করে কিনেছেন? 2 কেজি 4 কেজি আর 9 কেজি, ঠিক আছে। এবার দেখবো আমার গড় দাম কত করে পড়েছে, আমি মনে করব গড় কেনা দাম আমার কত হচ্ছে 30 করে হচ্ছে, এটা 30 করে আমি ধরে নিলাম, কিন্তু এখানে দেখো এখানে আমার বেশি কত করে 20 টাকা করে বেশি, কত কেজিতে 2 কেজিতে, অর্থাৎ 40 কেজি বেশি 40 টাকা বেশি আছে। আর এখানে দেখো 10 টাকা বেশি আছে, কত টাকা বেশি 10 টাকা, এই 10 টাকা কত করে 10 টাকা আছে 4 কেজিতে বেশি, অর্থাৎ 40 টাকা করে। টোটাল আমার কত বেশি 40 40 80 বেশি, এই যে 80 টাকা যে বেশি আছে সবার মধ্যে ভাগ হয়ে যাবে আমার, কতজনের মধ্যে ভাগ হবে 4 আর 2 6 আর 9 15 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 450 যোগ 80/15, অর্থাৎ 8 5 13 530/15। এটা হচ্ছে তার ক্রয় মূল্য, ঠিক আছে এটা হচ্ছে তার ক্রয় মূল্য, প্রতি কেজির ক্রয় মূল্য এত টাকা করে হয়ে যাচ্ছে। এবার তোমাকে বলেছে 30% লাভে বিক্রি করতে হবে, 30% লাভে মানে কি 100 টাকার জিনিস আমার কত বিক্রি করতে হবে 130 টাকায় বিক্রি করতে হবে, তাহলে এটাও বের করে ফেলো তুমি, 530 টাকার জিনিস আমার 130/100তে বেচতে হবে, তো এটা কত হয়ে যাবে আমাদের
সরি 530/15 আছে তো। ওকে, আচ্ছা এবার কাটাকাটি করো, একটা দুটো, একটা দুটো, আচ্ছা আর তো কাটাকাটি যায় না। ওকে, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে হচ্ছে আমার 3 তেরং 39 9 হাতে 3, 5 তেরং 65 3 68/15, 4 15 60 থাকে আমার 8, 6 15 90, 5 15 75, 45, আচ্ছা 45.9 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন একদমই সোজা। বলেছে একটি ট্যাঙ্কে 4টে পাইপ লাগানো আছে, 2টি ভর্তি করার আর 2টি খালি করার। আচ্ছা, প্রথম 2টি পাইপ একা খুললে 40 এবং 80 সেকেন্ডে ট্যাঙ্ক ভর্তি। 4টে পাইপ আছে, এ বি সি ডি। প্রথম দুটো ভর্তি করার আর দ্বিতীয় দুটো খালি করার। বলেছে প্রথম দুটো খুলে দিলে একটা 40 সেকেন্ড এবং একটা 80 সেকেন্ডে ভর্তি করে দেয়। একটা সময় লাগে 40 আর একটা সময় লাগে 80। আর শেষ দুটো পাইপ যারা খালি করে তাদের সময় লাগে 80 সেকেন্ড এবং 160 সেকেন্ড খালি করতে। অর্থাৎ এর সময় লাগে 80, এর সময় লাগে 60, 160। টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি কী ধরবো আমি? অবশ্যই আমার এদের লসাগু ধরতে হবে, অর্থাৎ 160। তাহলে এ পাইপ যদি 40 সেকেন্ডে ভরে তাহলে প্রতি সেকেন্ডে কতটা করে ভরতে পারে? 4 করে। এ প্রতি সেকেন্ডে 2 ইউনিট করে ভরে, এ প্রতি সেকেন্ডেও 2 ইউনিট করে ভরে, খালি করে। আর ডিও প্রতি সেকেন্ডে তোমার 1 ইউনিট করে খালি করে দেয়। বলেছে 4টে আমার একসাথে চলবে, তাহলে এ 4 ভরবে, এ 2 ভরবে, আর এ 2 খালি করবে, আবার ডিও তোমার 2 খালি করে দেবে। এ বি সি ডি, এ বি সি ডি প্রত্যেকের ক্যাপাসিটি লিখে দিলাম। তাহলে আলটিমেটলি আমার ট্যাঙ্কে জল থাকবে কতটা করে? ডি তোমার 1 ইউনিট, ডি এর স্পিড কত? 1 ইউনিট করে খালি করছে। তাহলে 4 আর 2 6, 6 থেকে 3 মাইনাস গেলে আমার 3 ইউনিট করে প্রতি সেকেন্ডে আমার জল ঢুকবে। ঠিক আছে, টোটাল জল ঢুকবে কতটা আমার? 160। তাই তো বলেছে যে সব পাইপ একসঙ্গে খুললে কত সময় ট্যাঙ্কটি ভরতে হবে। তাহলে ট্যাঙ্ক ভরতে হবে আমার 160 ইউনিট, প্রতি সেকেন্ডে আমার 3 ইউনিট করে ঢুকছে। তাহলে আমার টোটাল সময় লাগবে কতটা? 3 5 15 5 হাতে 1, 53.33 সেকেন্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। বোঝা গেল? 16 দাগের কোশ্চেন। বলেছে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 45 আর পার্থক্য 19। এমন দুটি সংখ্যা যাদের যোগ করলে 45 হবে আর বিয়োগ করলে 19 হবে। সংখ্যাগুলি কত? আচ্ছা, এদের যোগ করলে তো 45 হচ্ছে, বিয়োগ করলে কি 19 হচ্ছে? এটা হবে না। এদের যোগ করলে আমার 45 হচ্ছে, বিয়োগ করলে 19 হয়ে যাচ্ছে। আর এদের দেখো বিয়োগফল কত আমার 15, এটাও হবে না। আর এদের বিয়োগফল আমার 16, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার অপশান বি। ওকে, 17 দাগ। দুটি সংখ্যার গুণফল এক্স ওয়াই 25 বলেছে, আর এদের এইচসিএফ কত বলেছে? 5। তাহলে তাদের এলসিএম কত? দেখো বলেছে দুটি সংখ্যার গুণফল 25 আর তাদের এইচসিএফ 5। আমরা কি জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ কী হয়? সংখ্যা দুটির গুণফল হয়ে যায়। অর্থাৎ লিখে দিই সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল কত বলা আছে? 25 বলা আছে। আর আমার এইচসিএফ কত বলা আছে? এইচসিএফ কত বলা আছে আমার? 5। তাহলে আমার এলসিএম কত হয়ে যাবে? এলসিএম, তাহলে এলসিএম সমান সমান কী হয়ে যাবে? 25/5, অর্থাৎ 5 হয়ে যাবে এলসিএম। বোঝা গেল? নেক্সট 18 দাগের কোশ্চেন। কৃষ্ণের কাছে এত টাকা এত টাকা এত টাকার কয়েন আছে। ওকে, আর এত অনুপাতে আছে। দেখো সবার আগে আমরা অনুপাতটাকে ঠিক করে নিই। অনুপাত তো ভগ্নাংশ থাকে না। অনুপাত কী হয়ে যাবে? 1/4, হাফ হাফ। প্রত্যেককে 4 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, প্রত্যেককে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা হয়ে যাবে 1:2, এটা হয়ে যাবে 2:2। ঠিক আছে, 1:2:2 এই অনুপাতে কয়েন আছে। তাহলে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর 25 পয়সার কয়েন আছে। পি পি অনুপাত কত? এটা আছে একটা, এটা আছে দুটো, এটা আছে দুটো। বলেছে 25 পয়সার কয়েন আছে তার কাছে মোট 100টা। এখানে আমি 25 পয়সার কয়েন দুটো দেখতে পাচ্ছি, আর 2 মানে কত বলা আছে? 100। তাহলে টাকার পরিমাণ জিজ্ঞাসা করেছে। 2 মানে 100 হলে 1 মানে কত? 50টা। 1 মানে কত হয়ে যাবে? 50 হয়ে যাবে। তাহলে এর কাছে আছে 2 মানে 100 পিস, তাহলে এখানে কত হয়ে যাবে আমার? 2 মানে সেই 100 পিসই হবে, আর 1 মানে কত হয়ে যাবে? 50 পিস। এবার টাকার হিসাবে আসো। এটা আমার 1 টাকা, 1 টাকা 50 পিস আছে, তার মানে কত টাকা হয়ে যাবে? সেখানে 50 টাকা হয়ে যাবে। 50 পয়সা যেটা, সেটা আমার 100 পিস আছে, তাহলে দুটো 50 পয়সা মিলে তো 1 টাকা হয়। তাহলে 100 পিস মিলে কত টাকা হবে আমার? 50 টাকা হবে। এবার বলেছে 100 পিস আছে আমার 25 পয়সা,
4টে 25 পয়সার কয়েন মিলে 1 টাকা হয়, তাহলে 100 পিস 25 পয়সা মিলে কত টাকা হবে আমার? 25 টাকা হবে, অর্থাৎ 25। আলটিমেটলি 125 টাকা আমার কাছে আছে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 19 দাগের কোশ্চেন বলেছে, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 3 ইউনিট এবং 5 ইউনিট এবং তাদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব দেওয়া আছে 6 ইউনিটের, এদের ক্ষেত্রফল কত? দেখো, ট্রাপিজিয়ামের অঙ্ক আমি তোমাদেরকে যে ত্রিকোণমিতি না, জ্যামিতি যেটা করিয়েছি আমি তোমাদের এনটিপিসির থেকে, ওখানে খুব ভালো করে কিন্তু থিওরিগুলো বলে দিয়েছি। তো যারা এখনও ভিডিও দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর তার আগে আমি দেখি ছবি আঁকতে পারি কিনা। এটা একটা ট্রাপিজিয়াম তুমি দেখতে পাচ্ছ, সমান্তরাল বাহু মানে এই বাহুটা সমান্তরাল, এটার দৈর্ঘ্য 3 ইউনিট, এটার দৈর্ঘ্য 5 ইউনিট, আর সর্বনিম্ন দূরত্ব মানে সবসময় মনে রাখবে এদের মধ্যে যে লম্বটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমার 6 ইউনিট, মানে হাইট কত? 6 ইউনিট। এর ক্ষেত্রফলের সূত্র আছে, আমি বারবার বলেছি, সুতরাং আর লিখছি না। ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়? এর হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সেই লিখতে হচ্ছে। ওকে, তোমরা অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করো, ঠিক আছে? কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। সমান্তরাল বাহুর যোগফল ইন্টু কী হয়ে যাবে? হাইট। তাহলে বসিয়ে দাও এর মানগুলো। হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল হচ্ছে 8 ইন্টু 6, 4 হয়ে যাবে, 4 ছক 24। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আচ্ছা, আরেকটা আছে এবিসি, একটা ত্রিভুজ যেখানে ডিই সমান্তরাল এসি। এই যে অঙ্কটা দেখছো, এটা যারা ওই জ্যামিতির ভিডিওটা পুরোটা দেখেছে, দুটো পার্ট এসেছিলো, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, যারা পুরো ভিডিওটা দেখেছে তাদের এই অঙ্কটা একদমই বাঁধবে না। ওখানে আমি একদম তোমাদেরকে ছবি এঁকে একদম থিওরি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, ত্রিভুজের নাম কি দেওয়া আছে? এ বি সি। একে বলেছে যে ডিই সমান্তরাল এসি। আচ্ছা, একটা বাহু থাকবে ডিই, সেটা এসির সমান্তরাল, মানে এরকম হবে। ডি বাহুটা কার উপরে? ডি এবং ই যথাক্রমে এ বি, এটা হয়ে যাবে ডি, এটা হয়ে যাবে ই। এটুকু বোঝা গেছে। বলেছে যদি বিডি বাহু 4 সেমি, বিডি এটা হচ্ছে আমার 4 সেমি, আর এডি বাহু হয়ে যাবে 2√2, এডি 2√2, তাহলে আমার আচ্ছা এটা এ না, ঠিক আছে, এটা ত্রিভুজ চিহ্ন, এটা আমার ত্রিভুজ চিহ্ন আছে, ভুল করে এ হয়ে গেছে। ত্রিভুজ বিডিই, এই ত্রিভুজটা এবং এই যে ট্রাপিজিয়ামটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, যখন এরকম থাকবে, দেখো তৃতীয় বাহুর সমান্তরাল যদি থাকে, তাহলে এদের যে বাহুর যে অনুপাত, সেই অনুপাত কিন্তু আমার সব এই বাহুগুলোর হয়ে যাবে, ঠিক আছে? এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত সেম হবে। তাহলে 4:2√2 এর অনুপাত কী হয়ে যায়? 2 দিয়ে কাটলে 2:√2। আবার যদি আমি √2 দিয়ে গুণ করে দিই, মনে করো একেও √2 দিয়ে গুণ করলাম, একেও √2 দিয়ে গুণ করলাম, তাহলে এপাশে আমার পড়ে থাকবে কি? √2 × 2 এদিকে পড়ে থাকবে 2, 2 2 কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো আমার? √2:1। তাহলে আমার অনুপাত কী হয়ে যাবে? √2 আর এটা 1, তার মানে এই বাহুটাও কী হয়ে যাবে আমার? √2, এটা কী হয়ে যাবে? 1। বোঝা গেছে? বাহুর অনুপাত বোঝা গেল কী করে আসলো। এবার দেখো, বাহুর অনুপাত যা হয় না, সেটাই হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত হয়, ঠিক আছে? বাহুর অনুপাত যা হবে সেটাই এর ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ বিডিই এবং বড় যে ত্রিভুজটা আছে, বড় যে ত্রিভুজটা অর্থাৎ বিএসি, এই বড় যে ত্রিভুজটা, এদের ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যাবে? বাহুর যে কোনো একটা বাহুর তোমার স্কোয়ারের অনুপাত হয়ে যাবে, অর্থাৎ √2 তার স্কোয়ার = 2, আর পুরোটা কত আমার? √2 + 1 তার স্কোয়ার। এটাকে যদি আমরা সলভ করি তাহলে √2 এর স্কোয়ার কত হয়ে যাবে? 2 দেখো, এটা a + b তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মানে √2 তার হোল স্কোয়ার প্লাস 2√2 + 1, এখান থেকে 2 যোগ 2√2 + 1, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 3 + 2√2, ঠিক আছে? 3 + 2√2 হয়ে যাবে। বোঝা গেল? কী হয়ে যাবে আমার? 3 + 2√2। তাহলে এটা হয়ে যাবে আমার 3 + 2√2। আমার তো এটা তো চাইনি, আমার কি চেয়েছে যে এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে ট্রাপিজিয়ামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল চেয়েছে।
তাহলে আমি যদি বড় ত্রিভুজটা, একদম বড় যে ত্রিভুজটা, সেটার থেকে এই ছুটকু ত্রিভুজটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার এই ট্রাপিজিয়ামটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে তাই করবো আমরা। আমার তো প্রথম এটুকুর অনুপাত তো চেয়েছে যে বিডিই, তাহলে বিডিই এর অনুপাত কত আমাদের 2:2। আচ্ছা, ত্রিভুজ আবার লিখি এখানে, ত্রিভুজ বিডিই ইস টু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কী হয়ে যাবে, চেয়েছি কি আমার এডিইসি, এডিইসি, এডিইসি। তাহলে বিডিই এর ক্ষেত্রফল কত আমাদের 2, ক্ষেত্রফল কত 2, তার থেকে আমি ট্র্যাপিজিয়ামটা নেব, অর্থাৎ বড় বাহুটা কত আমাদের 3 + 2√2, মানে বড় যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলের অনুপাত 3 + 2√2। এখান থেকে আমি কি করব, ছোটোটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ -2 করে দাও। তাহলে পড়ে থাকবে 2:2, 3 থেকে 2 চলে গেলে 1 + 2√2। সঠিক আনসার কী হয়ে যাবে 2:1 + 2√2, 2:1 + 2√2। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? 21 দাগের কোশ্চেন। আচ্ছা, 21 দাগে কী বলেছে যে নিকটবর্তী মান, তাহলে আমরাও এর নিকটবর্তী নিয়ে করব। এটাকে মনে করো 15 প্লাস এটাকে মনে করো 11 প্লাস এটাকে মনে করো 13, ঠিক আছে, কাছাকাছির মান, মাইনাস এটাকে মনে করো 13 ইন্টু এটাকে 2 মনে করতে পারো, আর এটাকে প্লাস এটাকে 25/5 মনে করো। বোঝা গেল? এবার দেখো 5 5-এ 25 হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার 5, 13 দোকানে কী হয় আই ভগবান, এক সেকেন্ড, 13 দোকানে আমার 26 হয়ে গেল, আর দেখো 11 আর 15, আচ্ছা 26 + 13 মাইনাস 26 + 5, 26 26 কাটো, 18 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। 22 দাগের কোশ্চেন, সাইন বিটা প্লাস কোসেক বিটা তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস শোন এটা হলে তবে এ এর মান কত হবে। ওকে, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, a + b তার হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন বিটা, সাইন স্কোয়ার বিটা এ স্কোয়ার মাইনাস প্লাস 2 ইন্টু সাইন বিটা 2ab, তো তাহলে 2a ইন্টু বি মানে কোসেক বিটা 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার বিটা, এটা গেল প্লাস। এবার a - b তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার বিটা মাইনাস 2 ইন্টু সেক বিটা কস বিটা, ওকে, ইন্টু এবার হবে প্লাস বি স্কোয়ার মানে কোসেক স্কোয়ার বিটা সমান সমান, এখানে আছে আমার কি এ, প্লাস ট্যান স্কোয়ারকে আমি কি লিখতে পারি, ট্যান স্কোয়ারকে আমি লিখতে পারি সেক স্কোয়ার -1 প্লাস কট স্কোয়ারকে লিখতে পারি কোসেক স্কোয়ার -1। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে আমি কেন লিখব। একটা তো থিওরি তোমরা জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হয়ে যায়, এটা তো হয়ে যায়। তাহলে এখান থেকে আমি ট্যান স্কোয়ারকে ওপাশে নিয়ে যাব, তাহলে সেক স্কোয়ার থিটা এবার সে +1 আছে, এটাকে এপাশে নিয়ে আসলে -1 হয়ে যাবে, আর ট্যান স্কোয়ার থিটা ওপাশে চলে গেলে কী হয়ে যাবে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ারের জায়গায় যে ট্যান স্কোয়ার বিটা ছিল, তাহলে এখানে যে আমি সেক স্কোয়ার -1 লিখতেই পারি। বোঝা গেল কেন আসে? তাহলে সেমভাবে তুমি কট স্কোয়ারও জানো। ওকে, অনেকবার করিয়েছি আমি আগে, ত্রিকোণমিতির ভিডিওটা তোমরা পুরোটা দেখতে পারো, সেখানে এগুলো সব খুব ভালোভাবেই করানো আছে। তো এখান থেকে দেখো সাইন স্কোয়ার বিটা আর কই গেল, যেটা কোসেক স্কোয়ার কেন লিখলাম, এক সেকেন্ড, এই তো কস স্কোয়ার হবে, কস স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা আর এই কস স্কোয়ার বিটা সমান সমান কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা, এক জায়গায় লিখি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস, দেখো সাইন বিটা কস বিটা কেটে যায়, ঠিক আছে, সাইন বিটার কোসেক বিটা কেটে যায়, সেমভাবেই সেক বিটা কস বিটা কেটে যায়। ওকে, আর এরা একে অপরের উল্টো, সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক সমান সমান কি অতিভুজ বাই লম্ব। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, একে যদি আমি গুণ করি এটা দিয়ে যে a/l, তাহলে l 1 a কেটে গেল, লম্ব লম্ব কেটে গেল, অতিভুজ কেটে গেল, আলটিমেটলি কী পড়েছে আমার 1। তার মানে এই দুটোকে তো আমি কেটেই দিতে পারি, 1 পড়ে থাকবে, তার 2-এর সাথে 1 গুণ করা মানে কি 2 হয়ে যাবে, তাহলে 2 হয়ে গেল এখানে। বোঝা গেছে? এবার দেখো এ পাশে আছে কি আমার সেক স্কোয়ার থিটা, এটা বিটা হবে, ঠিক আছে, এখানে যেগুলো লেখা নেই সেগুলো সব বিটা হবে। এপাশ থেকে এটা আর এটা কেটে গেল, এপাশ থেকে এটা কেটে গেল, তাহলে আমার এখানে আলটিমেটলি আর পড়ে থাকলো তোমার
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার বিটা প্লাস এই যে এই টুটা লিখলাম এখানে, আর পড়ে আছে এখানে এই যে -2, এখানে দেখো -1 অর্থাৎ -2 এই পাশে আসলে +2 = a, এর মান এত বড়। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার = 1 হয়ে যাবে, 1 +2 কাটো, আর এই যে 2 পড়ে আছে, মানে +2 -2 কেটে গেল =a, a কত হয়ে গেল 3। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এর মান কত 3। একদম শর্টে অঙ্ক, একদম শর্টকাটের অঙ্ক, যখন তুমি নিজে বুঝতে পারবে এই যে এত কিছু লেখার দরকার নেই। tan স্কোয়ার = হয়ে যাবে sec স্কোয়ার -1, তারপরে sec স্কোয়ার এই পাশে কাটবো এই পাশে কাটবো, কোনো দরকার নেই, খুব ইজিলি তোমরা এগুলো তোমাদের মাথাতেই চলে আসবে। বোঝা গেছে? 23 দাগের কোশ্চেন বলেছে দুটি টেবিল এবং 3টি চেয়ার, দুটো টেবিল প্লাস 3টে চেয়ার এর মূল্য 540 টাকা, আবার দুটো টেবিল প্লাস একটা চেয়ার এর মূল্য 470 টাকা। তাহলে 5টি চেয়ারের মূল্য কত? দেখো, দুটো টেবিল আর 3টে চেয়ার 540 টাকা, আমার দুটো টেবিলের মূল্য আমি জানি, এবার চেয়ার দেখো দুটো কমে গেছে, সেক্ষেত্রে আমার দাম কতটা কমে গেছে এখান থেকে, দুটো চেয়ার কমে যাওয়াতে দুটো চেয়ারের দাম কমে গেছে এখান থেকে, সেখানে দেখো দামও আমার কমে গেছে 70 টাকা, তার মানে চেয়ারের দাম আমি বলতে পারি 35 টাকা। তাহলে চেয়ারের দাম 35 টাকা হলে 5টা চেয়ারের দাম কত দেবে, 35 × 5 অর্থাৎ 175 টাকা। যারা এটা বুঝেছো তারা এটা করবে, যারা এটা বোঝোনি তারা দুটো সমীকরণ আসছে দেখো, তাহলে একটার থেকে একটা মাইনাস করো, এটা কেটে গেল, তাহলে এখানে আমার পড়ে আছে কি, 3টে সিট থেকে একটা সিট চলে গেলে দুটো চেয়ার = 70, সি এর মান ভাগ হয়ে গেলে 35। বোঝা গেছে? একটা চেয়ারের মান 35 টাকা, 5টা চেয়ারের মান কত হয়ে যাবে 175 টাকা। 24 দাগের কোশ্চেন, এটা খুবই সোজা, বহুবার করেছি যে কাছেরটা গুণ দূরেরটা গুণ করে সমান করে দেয়। 9.6x = বলতে পারি 16.8 × 18, এখান থেকে x = হয়ে যাবে 16.8 × 18 বাই 9.6, পয়েন্ট তুলে দাও, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 × 9 হয়ে গেল, আর এটা হয়ে যাবে 3 × 2 = 6, 3 দিয়ে কাটলে 3 × 6 = 18, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 16, 4 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 4, 42, 2 21, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 63/2 মানে 31.5। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বোঝা গেছে? আজকের লাস্ট কোশ্চেন, আচ্ছা বলেছে মিডিয়ানের সঠিক সূত্র, তোমাদের আমি বারবার করিয়েছিলাম, বহুবার বলেছি, ঠিক আছে, প্রতিটা শিফটে অন্তত এসছে মিডিয়ানের সূত্র, আমি বারবার বলেছি। কি হয়েছে মিডিয়ানের সূত্র, L + n/2 মাইনাস কী হয়ে যায় CF, পুরোটার নিচে কী হয়ে যায় আমার বাই F ইন্টু হাইট, কোনটায় আছে আমার, আচ্ছা এখানে F0 মানে কিছুই না, CF0 মানে কিছু না, এই যে আমাদের এরকম তো গ্রুপ ডাটা দেওয়া থাকে, এখান থেকে আমরা একটা CF বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি, সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো আমরা বের করি এখান থেকে যোগ করে, তাহলে একটা এইগুলোকে আমরা সব যোগ করে এইভাবে যোগ করে একটা আমাদের n আসে, n/2 আমরা লিখি, মনে করো 25 আসলো, এই 25 কোনটার মধ্যে আছে, মনে করো এই জায়গায় আছে 25, তাহলে এটাকে আমরা CF, এদের ভাষায় এটা CF0 বলে, আগেরটাকে 1 বলে আর পরেরটাকে 2 বলে। বোঝা গেল? সেটাই লিখেছে, CF0 মানে আহামরি এমন কিছুই না, আমরা যেটাকে CF লিখি ওরা সেটাকে CF0 লিখেছে। যখন তোমাদের মোড করাবো সেক্ষেত্রে আমাদের CF0 CF1 2 এগুলো আসবে। তাহলে এই সূত্রটা কোনটার সাথে মিলছে আমার, ভালো করে মিলিয়ে দেখো, অপশান সি এর সাথে মিলছে। বোঝা গেল? তাহলে দেখো সূত্র কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মিডিয়ানের সূত্র, মোডের সূত্র, তারপরে যে এম্পিরিক্যাল সূত্র আছে যেটা মোড = কী হয়ে যায় 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এগুলো সব মাথায় রাখতে হবে। বোঝা গেল? তো থ্যাংক ইউ, এই ছিল আজকে তোমাদের টোটাল 25টা কোশ্চেনের সলিউশন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে অবশ্যই সেটার দাগ নম্বর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেটাকে ক্লিয়ার করে দেবো। আর যারা চ্যানেলে নতুন আছো এবং পুরনো অনেকেই আছো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় এবং যদি আমার অঙ্ক করানোর স্টাইল তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে তোমরা বলো, তাহলে খুব ভালো লাগে কমেন্ট পড়তে। আর এই টোটাল চ্যানেলের পিডিএফ, যেটা মেইন কথা, টোটাল চ্যানেলের যে পিডিএফ ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়, তোমরা অবশ্যই জয়েন করে নাও এবং ফ্রিতে এই টোটাল ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা শিফটে। আর একটা কথা, সানডে, ঠিক আছে, সানডে মার্ক করে নাও, সানডে তোমাদের আপলোড হয়ে যাবে পরিমিতি, ঠিক আছে,
টোটাল পরিমিতির কোশ্চেন তোমরা সানডেতে পেয়ে যাবে, যেটা এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলে এসেছিল। ত্রিকোণমিতি কমপ্লিট, হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট, তোমাদের জ্যামিতি কমপ্লিট। জ্যামিতিক ইংরাজি যেন কী বলে, জিওমেট্রি। দেখো এই যে টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু সচরাচর তোমরা কিন্তু ইউটিউবে পাবে না, ঠিক আছে। পার্সেন্টেজ, লাভ ক্ষতি, এগুলো বহুত পেয়ে যাবে। এইগুলোর উত্তর তোমরা বাংলাতে তো পাবে না। তো এইগুলো আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আমি তোমাদের বলছি এই 99টা শিফট করে যাও, তার সাথে এনটিপিসির কোশ্চেনগুলো সব কমপ্লিট করে যাও। আর যদি পরীক্ষার আগে সময় থাকে, আমি এই আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষাটা চলছে এটার অ্যান্সারগুলো আমি তোমাদের করিয়ে দেবো। তো এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও ভালো করে। আমি তোমাদের বলছি তোমরা 24টা কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে একদম ইজিলিভাবে। 25টার মধ্যে 24টা কোশ্চেনের অ্যান্সার ইজিলি করে আসতে পারবে। বোঝা গেছে? ঠিক আছে, ব্যাস এইটুকুই। তো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।